সবাইকে স্বাগত জানাচ্ছি এবি 71 টিভির নিয়মিত আয়োজন মুক্ত আলোচনায়। দেশ ও দেশের বাইরে যারাই সরাসরি এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজ প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের করোনা পরিস্থিতি। আজ দুপুর 2টা 30 পর্যন্ত আমরা জানতে পেরেছি স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র থেকে মোট নমুনা পরীক্ষা হয়েছে 14,031 জনের। তার মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন 3240 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 1,08,775 জন। আজ নতুন করে মৃত্যু হয়েছে 37 জনের। বাংলাদেশি সরকারি হিসাব মতে মোট মৃত্যু হয়েছে 1425 জনের। আজ নতুন করে সুস্থ হয়ে উঠেছেন 1048 জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 43,993 জন। আজ আমাদের সাথে আছেন এস.এম. সামাউন আফরাজ ফাহিম, উদ্যোক্তা এবং নির্বাহী পরিচালক, গন্তব্য ইয়ুথ ফাউন্ডেশন, এবং আরো আছেন ওয়াসিফ আহমেদ রাফাত, সাধারণ সম্পাদক, গন্তব্য ইয়ুথ ফাউন্ডেশন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবি 71 টিভিতে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো গন্তব্য ইয়ুথ ফাউন্ডেশন নিয়ে। আপনারা তো ভীষণ ছোট মানুষ, বাচ্চা মানুষ একেবারে। হ্যাঁ, এই বয়সে কেন বা কিভাবে এই ফাউন্ডেশনটা তৈরি হলো? প্রথমে একটু ফাউন্ডেশন সম্পর্কে জেনে নিই, তারপর আরো জানবো আমরা। ফাউন্ডেশন সম্পর্কে একটু বলেন, এই ফাউন্ডেশনটা কবে শুরু হলো এবং এটা কি ধরনের কাজ করে এই ফাউন্ডেশনটা? মূলত হচ্ছে আমরা 2015 সালের 24শে জুলাই গন্তব্য ইউথ ফাউন্ডেশন যাত্রা শুরু করে 35 জন তরুণীদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়। তো যাত্রার শুরুটা ছিল খুবই সাদাসিধা। আমাদের মূলত লক্ষ্য ছিল হচ্ছে লেগে দেশ এবং দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করার একটা ইচ্ছা থেকে এই সংগঠনের উদ্বোধন। তো পরবর্তীতে কাজ করতে করতে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে দেখা গিয়েছে যে আমাদের কাজের পরিধিটা বিশাল বিস্তার লাভ করেছে। তো সেই সুবাদে দেখা যায় বর্তমানে হচ্ছে আমরা শুধুমাত্র যে মানে যে সমাজের যে নিম্ন আয়ের মানুষ বা সুবিধাবঞ্চিত যারা আছে তাদেরকে নিয়েই নয়, বরং দেশের যে তরুণ তরুণী আছে তাদের জন্য কিছু করার চেষ্টা করে থাকি। একটা সংগঠনে যখন স্বেচ্ছাসেবী হিসেবে কেউ কাজ করতে আসে তাদের জন্য কিছু করা, দেশের জন্য, এবং বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ে কাজ করেই যাচ্ছি। ওয়াসিফ, আপনি কবে থেকে যুক্ত হলেন এই ফাউন্ডেশনের সাথে? ওয়াসিফ আপনার গন্তব্যর সাথে আমার পথ চলা শুরু হলো 2016 লাস্টে অথবা 17 মানে শুরুর দিকে। তো মেইনলি এটা তরুণদের সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এই ফাউন্ডেশনটা। তো সবাই যেন আমাদের সাথে একসাথে কাজ করতে পারে এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে। মেইনলি সবাই একসাথে দেশের জন্য নিজের জন্য কাজ করার জন্য একটা ফাউন্ডেশন অবশ্যই দরকার হয়, সেই জন্য আমাদের এই ফাউন্ডেশনটা। এবারে করোনা পরিস্থিতিতে আপনারা কিভাবে সামাল দিলেন? এই ফাউন্ডেশন থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল বা কি করলেন আপনারা? এটা হচ্ছে মানে করোনা পরিস্থিতি, মানে প্রথমেই তো আমরা শুরু থেকে দেখে আসছি, বছরের শুরু থেকেই, যে বাইরের দেশে চায়নায় এবং অন্যান্য দেশে করোনা পরিস্থিতি আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছিল। তো সেই হিসেবে আমাদের বাংলাদেশে অনেক পরে এসেছে, কিন্তু তারপর প্রস্তুতি গ্রহণ করার বেশ একটা সময় ছিল আমাদের হাতে। তো আমাদের প্রথমে যে ইচ্ছাটা ছিল যে সমাজের যে খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য এই সামান্য হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক এই ধরনের সামগ্রী দিয়ে সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাজ শুরু করা। তো পরবর্তীতে আস্তে যখন আমরা কাজের দিকে ধাবিত হই তখন মনে করেন যে প্রায় লকডাউন, মানে সাধারণ ছুটি যেটা ঘোষণা করে দেওয়া হয় সরকার থেকে। তো সেই অবস্থায় আমরা আমাদের পরিকল্পনা কিছুটা পরিমার্জিত করে পরিকল্পনা গ্রহণ করি যে সমাজে যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য, দিনমজুরদের জন্য কিছু করার, মানে তাদের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণের জন্য কাজ করার। তো সেই সুবাদে আমরা আয়োজনটা পরিমার্জিত করে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেওয়া হয়। তো এরপর আমাদের কাজ যেটা শুরু হয় 26শে মার্চ, যেহেতু লকডাউন মানে সাধারণ ছুটি ঘোষণা হয়, আমরা পহেলা এপ্রিল থেকে প্রথম ঢাকায় অল্প অল্প করে বেশ কিছু এলাকা ঘুরে যাদের আসলে প্রয়োজন এরকম ফ্যামিলি খুঁজে লিস্ট করে তাদের হাতে 7 দিন থেকে 15 দিনের খাদ্য সামগ্রী তুলে দিতে থাকি। এর পরবর্তীতে আমরা আরো কাজের বিস্তার ঘটাই মাওয়া এলাকায়, মুন্সিগঞ্জের মাওয়া এলাকায় প্রায় 10টির মতো ফ্যামিলির হাতে মানে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এছাড়া ঢাকায় ধাপে ধাপে আমরা প্রায় 50টি পরিবারের কাছে 15 দিনের খাবার তুলে দিই। তো
তো এইখানে কাজ করতে গিয়ে আমাদের মূলত যেহেতু গন্তব্যর প্ল্যাটফর্ম যেটা বলা যায়, মানে গন্তব্য শুরুটা ঢাকা থেকে হলেও কিন্তু আমাদের মেইন মানে প্রধান কার্য এলাকা হচ্ছে দিনাজপুর। তো সেই সুবাদে দিনাজপুরে যে আমাদের প্রতিনিধিরা আছে তারা আমাদেরকে আপডেট জানায়। আর দিনাজপুরে গন্তব্যর কাজ করে আসছি 5 বছর ধরে, তো সেখানে মানুষজনের মাঝেও একটা পরিচিতি আছে। তো সেখান থেকে অনেকে ফোন দেয় যে এরকম এরকম সমস্যা, তো আপনাদের থেকে এবার কোনো ধরনের কোনো সাহায্য করা হবে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিকল্পনা আর একটু বড় করে সকলের মানে যে ফান্ড থাকে সে ফান্ড থেকে কিছু অর্থ দিনাজপুর প্রতিনিধিদের কাছে পাঠিয়ে দিই। তারা সেখান থেকে কিছু ফান্ডিং করে দিনাজপুর এলাকায় 2 ভাগে প্রায় 200 ফ্যামিলির হাতে, 220টি ফ্যামিলির কাছে 15 দিন করে খাবার পৌঁছে দেয়। এর পরবর্তীতে এসে আবার আমরা বগুড়ায় 50টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিই। আর তারপরে মানে দীর্ঘদিন মানে রমজান মাসটা থাকায় রমজান মাসে আমরা ওইভাবে কাজ করিনি, মানে ফান্ডের একটা ব্যাপার আছে, কারণ বর্তমানে অসংখ্য সংগঠন কাজ করছে। তো সেই সুবাদে দেখা যাচ্ছে যে মানুষ কত জায়গায় দিবে, অল্প অল্প করে আসে। তো সেই হিসেবে আমরা পরবর্তীতে ঈদের 7 দিন পর ঢাকার মিরপুর হরিরামপুর এলাকায় প্রায় 330টি পরিবারের মাঝখানে খাদ্য সামগ্রী বিতরণ করি। সেখানে আপনার হচ্ছে 100টি মধ্যবিত্ত পরিবার ছিল যাদের তথ্য এবং পরিচয় গোপন রেখে আমাদের স্বেচ্ছাসেবী তাদের বাসায় গিয়ে খাবার পৌঁছে দিয়ে থাকে। বাহ, খুব ভালো। ওয়াসিফ, ফাহিম আমাদেরকে বলছিলেন যে আপনাদের কার্যক্রম এই পর্যন্ত চালিয়েছিলেন দিনাজপুর, বগুড়া, ঢাকা এবং মুন্সিগঞ্জে। এর বাইরে বাংলাদেশের কোন কোন জায়গাতে আপনাদের কার্যক্রম আছে বা কতগুলি জায়গাতে আপনারা কাজ করছেন? করোনা পরিস্থিতিতে সংগঠনটা কোথায় কোথায় কাজ করছে? সংগঠনটা পুরোপুরি দিনাজপুর আছে, রংপুর আছে, তারপরে মাওয়াতে আমরা কাজ করেছি, রাজশাহী আছে, তারপরে সাভারেও আমরা কাজ করেছি, ঢাকায়, এই কয়টা জেলায় আপাতত আমরা কাজ করছি। আর করোনা পরিস্থিতির মধ্যে মাওয়াতেও আমরা সাহায্য করছি। আপনাদের কাজের সংগঠিত হন কিভাবে, এই কিভাবে অর্গানাইজ করেন কাজগুলো, সেইগুলো যদি একটু বুঝিয়ে বলেন আমাদেরকে। আপনাদের কাজের ধরনগুলি কিভাবে করেন, সংগঠিত কিভাবে হন, কারা কারা আপনাদের সাথে কাজ করেন, এই পুরো ব্যাপারটা গুলি যদি আমাদেরকে বলেন। 20 টাকার হাসি নিয়ে যদি বলা হয়, আমাদের ফাউন্ডার সামাউল আফসার ফাহিম ভাইয়া, তার মাথায় মেইনলি ইভেন্টের প্ল্যানটা আসে যে 20 টাকার হাসি, যেটা কারণ এখন ধরতে গেলে সবার ফিনান্সিয়াল অবস্থা তেমন একটা ভালো না, তো সবাই আমাদের বড় অ্যামাউন্টের ডোনেশন দিতে পারবে না। সো আমাদের রকেট অথবা বিকাশে সর্বনিম্ন 20 টাকা সেন্ড করা যায়। সো এই ক্ষেত্রে যদি সবাই যদি আমাদের 20 টাকা করে দেয়, আমাদের অনেক বড় একটা অ্যামাউন্ট হয়। সেক্ষেত্রে যদি 20 টাকার বেশিও কেউ দিতে চায়, দিতে পারে। তো সর্বনিম্ন 20 টাকা করে আমরা যে আমাদের ফেসবুক ইভেন্ট অথবা পেজের মাধ্যমে আমাদের ভলেন্টিয়ার যারা আছে সবাই শেয়ারের মাধ্যমে মেইনলি ডোনেশনটা আনা হয়। তো এই ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে আমরা পুরো ইভেন্ট আর কি কভার করি। ফাহিম, আমি জানতে চেয়েছিলাম হচ্ছে আপনাদের সংগঠিত হন কিভাবে, আপনাদের সাথে কারা একত্রিত হয়ে কাজ করেন, এই পুরো প্রসেসিংটা আর কি। প্রসেসিংটা শুরুর দিকে যেটা বলতে চাই সেটা হচ্ছে গন্তব্যের যাত্রা শুরুটা হয়েছিল মূলত ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলে মূলত 4জন ফ্রেন্ড মিলে প্রথম এই ফাউন্ডেশনের খোলার একটা পরিকল্পনা গ্রহণ করি। তো এরপর আমরা সেই 4জন মিলে সকলের কাছে পরিকল্পনাটা জানাই যে এরকম একটা কাজ করব। তো এইভাবে মূলত আমাদের যে বন্ধু ফ্রেন্ড সার্কেল ছিল তাদের থেকে এই সংগঠনের যাত্রা শুরু হয়। আর বর্তমান পরিস্থিতিতে এখন যে পজিশনে আমরা আছি, এখানে আসার পরে আমরা যে যাদের নিয়ে কাজ করে থাকি এই ক্ষেত্রে আমাদের ফেসবুকে ইভেন্ট খোলা হয়। এছাড়া মনে করেন যে মানে যাদের পরিচিত আছে তাদের দ্বারাও সদস্য আহ্বান করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা মূলত ক্লাস 10 থেকে ভার্সিটি লেভেল পর্যন্ত, ভার্সিটি ফাইনাল ইয়ার পর্যন্ত যে কোনো বয়সের ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে থাকি। আপনাদের এই সংগঠনের এখন সদস্য সংখ্যা কতজন? বর্তমানে ভাই আমাদের সদস্য সংখ্যা যদি পুরো বাংলাদেশে বলা হয় 1500-র কাছাকাছি। আর যদি শুধুমাত্র ঢাকা শহরের কথা বলি সেই ক্ষেত্রে আমাদের 200 ভলেন্টিয়ার ঢাকায় কাজ করে যাচ্ছে। হিউজ নাম্বার, অনেক বন্ধু আছে আপনাদের সাথে একসাথে কাজ করছেন। আর রাফাত আমাদেরকে বলছিলেন 20 টাকার প্রজেক্ট, এছাড়া আমি জানি যে আপনাদের 2 টাকার হাসি নামে একটা প্রজেক্ট আছে, সেটা কবে নাগাদ শুরু করেছিলেন এই প্রজেক্টটা, এবং সেটা নিয়ে যদি আমাদের কিছু বলেন প্লিজ। জি, এটার গল্পটা হচ্ছে মানে 2018 সালে রমজান মাস এটা।
আমরা হচ্ছে আমি আর আমার এক ছোট ভাই হচ্ছে বাসার সামনে বসে মানে চিপস খাচ্ছি, দোকান থেকে চিপস কিনি। তো কেনার পর দোকানদার আমাদেরকে 2 টাকা একটা ফেরত দেয়, 2 টাকা নোট। তো এই মুহূর্তে আমাদের কাছে একজন ভিক্ষুক আসে। তো ভিক্ষুক আসে, সাধারণ মনে আমরা তাকে 2 টাকা দিই। তো রীতিমতো তার যে অঙ্গভঙ্গি ছিল, মানে সে স্যাটিসফাইড না টাকাটা পেয়ে, মানে আরেকটু বড় অ্যামাউন্ট আশা করছিল। তো সেই সময় দুইজন মিলে কথা বলতে থাকি, গল্পে গল্পে আমাদের মাথায় আসলে এই পরিকল্পনাটা আসে যে একটা 2 টাকা দিয়ে আগে অনেক কিছু পাওয়া যেত, পূর্বে অনেক কিছু পাওয়া যেত, কিন্তু বর্তমানে সেই জিনিসটা হচ্ছে না। তো এই জন্য আমরা ওইখানে পরিকল্পনা করি যে এই সামান্য 2 টাকা, যেটাকে কেউ মানে ওইভাবে মূল্যায়ন করতে জানে না, এই 2 টাকা দিয়ে আমরা একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারি। তো এই পরিবর্তন আনার জন্যই আমাদের মূলত সেই টাইমে যে পরিকল্পনা মানে কথা বলে যে সাধারণ পরিকল্পনাটা করি, সেটা হচ্ছে যে আমরা যদি 70 জন ভলেন্টিয়ার ছিলাম আমরা তখন ঢাকায়, যে আমরা প্রতিদিন যদি এক একজন যদি প্রতিদিন টার্গেট নিই যে 50 জন ভিন্ন মানুষের কাছে যাব, তাহলে আমি প্রতিদিন 100 টাকা করে কালেক্ট করতে পারছি। তো এই 100 টাকা করে যদি কালেক্ট করতে থাকি, দেখা যাবে একটি সময় গিয়ে 1 মাস পর সেখানে আমার এক একজনের থেকে প্রায় 3,000 টাকার মতো কালেক্ট হচ্ছে। তো 70 জন ভলেন্টিয়ার, সেটা প্রায় 21,000 টাকা। 21,000 টাকা মোটেই সামান্য একটা অ্যামাউন্ট না। আর এটা দিয়ে আমরা ছোটখাটো কোনো ইভেন্টের পরিকল্পনা করিনি, যে এই অর্থায়নটা আমরা সম্পূর্ণটা ব্যয় করতাম যে কাউকে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে, কোনো পরিবারকে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে, যেমন সে রিক্সা অথবা সেলাই মেশিন বিতরণ করতাম। তো এই পরিকল্পনাটা আমরা 2018 সালে প্রথম 2 টাকার হাসি ইভেন্টটা লঞ্চ করি। সেখানে আমরা ক্যাম্পাস ভিত্তিক মডারেটর নিই, বিভিন্ন ওই পরিজনের সাথে কথা বলে সবার নিবন্ধন করি একটা স্বপ্ন ব্যাংক, মানে ব্যাংকটার নাম দিয়ে আমরা স্বপ্ন। এই ব্যাংকটার জন্য নিবন্ধন নেওয়া হয়, স্বপ্ন নিবন্ধন। তো যারা নিবন্ধন করে তাদের কাছে আমরা 4 মাসের জন্য একটি ব্যাংক পৌঁছে দিয়ে আসি। তো দেখা যায় যে 4 মাস তারা এটাতে প্রতিদিন 2 টাকা করে ফেলছে, 240 টাকা জমা পড়ে 4 মাস পর। তো সেই হিসেবে আমরা দেখা যায় যে 100 ব্যাংকও যদি হয়, প্রায় 24,000 টাকা, 24,000 টাকা দিয়ে আমরা দুটি ফ্যামিলিকে স্বাবলম্বী করে দিয়েছি। তো সেই সুবাদে আমরা প্রথমবার এই আয়োজনে প্রায় 3টি ফ্যামিলিকে স্বাবলম্বী করে তুলি রিক্সা সেলাই মেশিন বিতরণের মাধ্যমে। এরপরে আমরা 2019 সালে এই আয়োজনটা পুনরায় করতে পারিনি, সবার পরীক্ষা ছিল, ব্যস্ততা ছিল। তো সেখান থেকে ঘুরে এসে এবার আমরা 2020 সালে এই করোনা পরিস্থিতি থেকে কিছু শিখেছি, সেই জন্য আমরা এবার আয়োজনটাকে আর একটু বড় করে করার লক্ষ্যে ইয়ে করছি, যে ক্যাম্পাস মডারেটর নিবন্ধন নিচ্ছি বর্তমানে, যে ভবিষ্যতে যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে বা কিছু, তখন দেখা যাবে যে আমাদের যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মডারেটর থাকে, তাদের অধীনে প্রায় 5,000 ব্যাংক আমরা বিতরণ করব। তো 5,000 ব্যাংক বিতরণ করলে দেখা যাবে ডিসেম্বর মাসের শেষ দিকে আমাদের হাতে সবকিছু মিলে প্রায় 12 লাখ টাকা থাকবে। এই সামান্য 2 টাকার বিনিময়ে আমরা কিন্তু এই অর্থ দিয়ে প্রায় 100+, 100টির মতো পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারছি, জাস্ট এই 2 টাকার বিনিময়ে। এই ছোট্ট একটা ধারণা সবার মাঝখানে তুলে ধরার জন্য আমাদের এই আয়োজনটা বা এই পরিকল্পনাটা। বাহ, খুব ভালো। এই প্রকল্পের আওতায় এই কতজনকে আপনারা এই পর্যন্ত সাহায্য করতে পেরেছেন? এই প্রকল্পের আওতায় ভাই আমরা এখন পর্যন্ত, মানে প্রথমবার যেবার আয়োজন করেছিলাম সেবার 3টি ফ্যামিলিকে স্বাবলম্বী করেছি। আর এছাড়া আমাদের এখন পর্যন্ত এই প্রজেক্ট স্বাবলম্বীর আন্ডারে প্রায় 11 জন সহায়তা পেয়েছে বিভিন্ন ভাবে। খুব ভালো। এই প্রজেক্ট নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কি করতে চান সামনে? এই যে বললাম যে এইবার করোনা পরিস্থিতি আমরা যে কাজ করছি, প্রায় 5,000 ব্যাংকের টার্গেট নিয়েছি আমরা। লক্ষ্যমাত্রা যদি পূরণ হয় তবে অবশ্যই 5,000 ব্যাংকের যে বিশাল অর্থায়ন আসবে তা দিয়ে প্রায় 100টি পরিবারকে স্বাবলম্বী করা সম্ভব। তো আমাদের ইচ্ছা হচ্ছে এই জিনিসটা, এই মেসেজটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সমাজের সবার কাছে, যে আপনার কোনো সংগঠনের অধীনে আসা দরকার নেই। আপনি নিজে থেকে বাসায় বসে প্রতিদিন 2 টাকা করে জমান, আপনার বিশাল যে খরচ আছে তার মধ্যে 2 টাকা সামান্য একটা এমন। প্রতিদিন যদি 2 টাকা করে জমান আপনি দেখা যাবে যে 1 মাসে পারলেন না, 2 মাস পারলেন না, আপনি 1 বছর জমান। 1 বছর জমা একটি পরিবারের জন্য কিছু করতে পারবেন। এই সামান্য খাবার দিয়ে বা পোশাক দিয়ে কিন্তু একটা মানুষের জন্য কিছু করা সম্ভব না, আসলেই না। সামান্য ক্ষণিকের একটা ব্যাপার। তো এই জন্য আমাদের যে ইচ্ছাটা যে মানুষকে স্বাবলম্বী করে তোলা, যেন তার আর পরবর্তীতে হাত পাততে না হয় কারো কাছে, সে নিজে থেকে কিছু করতে পারে, সেই সুবাদে মানুষের কাছে ছোট্ট একটা মেসেজ পৌঁছে দেওয়া যে আপনারা সবাই এগিয়ে আসেন। আমরা নিজেরা একজন যদি আরেকজনের জন্য এগিয়ে আসি, সমাজে একটা সুন্দর সামাজিক ব্যবস্থা গড়ে উঠবে। একদমই তাই। কাউকে মাছ কিনে না দিয়ে যদি একটা ছিপ কিনে দেওয়া হয় তাহলে সে প্রতিদিনই মাছ ধরে খেতে পারবে আসলে। জি একদমই ভাই, তাই। অবশ্যই।
আহ, ওয়াসিফ, আপনি আমাদেরকে বলবেন যে এই যে যাদেরকে সাহায্য করছেন এদেরকে আবার আপনারা তদারকি করেন যে এরা ঠিক মতো ইউজ করছে কিনা, ইউটিলাইজ করতেছে কিনা, যে সাহায্যটা তাদেরকে করেছেন, যেমন আপনি বলছিলেন যে সেলাই মেশিন দিয়েছেন বা রিক্সা দিয়েছেন, এটাকে আবার পরে বিক্রি করে ফেলতেছে কিনা, বা এটা দিয়ে আসলে কি সে ঠিক মতো তার ফ্যামিলিটাকে চালাচ্ছে কিনা, এই তদারকিটাকে আপনাদের আছে কিনা? জি অবশ্যই, আমরা যখন সার্ভে করে আমরা যখন দেখি যে কারা আসলে বেশি খারাপ অবস্থায় আছে, যাদের মানে তেমন সামর্থ্য নাই, কোনো আর্নিং ওয়ে নাই, তাদেরকে আমরা মূলত সিলেক্ট করি। তো আমরা যেখানে যেখানে দিই অবশ্যই আমাদের মাথায় থাকে, অথবা আমরা নোট করে রাখি যে আমরা এই জায়গায় এই ডোনেশন অথবা এই সেলাই মেশিন অথবা রিক্সা ভ্যান দিয়েছিলাম। তো আমরা সার্ভে করি, আমরা কিছু মাস পর পর যখন ওখানে কোনো কাজে যাওয়া হয় বা কোনো কাজ নাও থাকে, তো আমরা গিয়ে তখন সার্ভে করে থাকি। তো আমরা দেখে থাকি যে আসলে তারা প্রপারলি ইউজ করতেছে নাকি জিনিসটাকে। বাহ, খুব ভালো। আহ, এছাড়াও আমি জানি যে আপনারা এর বাইরে কি আর কোনো প্রজেক্ট আছে? আমি আপনাদের ফেসবুক পেজে গিয়েছিলাম এবং খুঁজতেছিলাম যে আর কি 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 প্রজেক্ট আপনাদের হাতে আছে। তো এর বাইরে কি আর কোনো প্রজেক্ট ছিল আপনাদের? আমাদের ধারাবাহিকভাবে জি যে ইভেন্ট গুলো চলে। হ্যাঁ বলো। হ্যাঁ, বলবো, সমস্যা আমাদের ধারাবাহিকভাবে যে 5টা ইভেন্ট চলে বছরে। তো 2 টাকার হাসি, এটা হলো আমাদের বাৎসরিক ইভেন্ট, আমরা বছরে একবার করে থাকি। তো ইনশাল্লাহ এবার আমরা রেসপন্স অলরেডি ভালো পাচ্ছি। তো আমরা যদি ভলেন্টিয়ারদের সাপোর্ট পাই, অথবা যারা এবার ব্যাংক নিচ্ছে এরা এরা যদি পরে রেসপন্স করে, আমরা ইনশাল্লাহ এটা বছরে 2বার করে করার ট্রাই করব। এছাড়া আমাদের বাৎসরিক যে ইভেন্ট, যে শেয়ারিং হ্যাপিনেস অথবা দিস উইন্টার থাউজেন্ড অফ স্মাইল, ভালোবাসার ফুলঝুরি, এসব আমরা ধারাবাহিকভাবে প্রতি বছর এই ইভেন্ট গুলো আমরা করে থাকি। বাহ, খুব ভালো। আমরা আরো জানতে পেরেছি যে তারুণ্যের জয়গান নামে একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন, সেই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন। এটা হচ্ছে কি, বর্তমান করোনা পরিস্থিতি থেকে আমাদের এই পরিকল্পনাটা গ্রহণ করি আমরা, যে বর্তমানে কিন্তু তরুণরা ঘরে বসে সারাদিন কাজকর্ম তো বলতে ফেসবুকটাই চালাচ্ছে, এর বেশি কিছু করছে না। তো আমাদের লক্ষ্য ছিল, মানে আমাদের এই আয়োজনের স্লোগান যেটা, যে তরুণদেরকে কিছু জানানো, যে ঘরে বসেও কিছু শেখানো যায়, এই একটা পরিকল্পনা থেকে এই আয়োজনটা করা আমাদের। এখানে যেমন আমরা প্রতিদিন বিভিন্ন নতুন নতুন গেস্ট আনছি, অতিথি হিসেবে যারা আসছে তারা বেশ অভিজ্ঞ, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে, বিভিন্ন যে সংগঠনে কাজ করছে, এবং অনেকে অনেক অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন। তো সেই সুবাদে আমরা তাদের মাধ্যমে আমাদের তরুণ সমাজের কাছে বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানার ব্যবস্থা করে দিচ্ছি। যেমন বিভিন্ন দিন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে থাকে, যোগাযোগ ব্যবস্থাপনা, তারপর ইউথ এন্ড লিডারশিপ, ইউথ এন্ড ভলেন্টিয়ারিজম এন্ড লিডারশিপ, বিভিন্ন জিনিস টপিক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি। এটার মাধ্যমে আস্তে আস্তে আমরা আমাদের যে তরুণ সমাজ আছে তাদেরকে একটু দক্ষ করে তোলার চেষ্টা থেকে এই আয়োজনটা। আহ, এই অনুষ্ঠান আমাদের সমাজে কতটা প্রভাব ফেলেছে বা কি পরিমাণ প্রভাব ফেলবে বলে মনে করেন? আমাদের বর্তমানে তরুণ সমাজ কিন্তু ভাই যেটা দেখবেন, যে করোনা পরিস্থিতি যেটা বেশি চোখে পড়ছে, যে মানুষ স্বেচ্ছাসেবীমূলক কাজের প্রতি বেশি আগ্রহ পাচ্ছে। তো এখানে আগ্রহ পাচ্ছে, কাজ করতে এলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলা করতে হয়। যেমন লিডারশিপ জিনিসটা না থাকলে আমি কিন্তু একটা সংস্থা গড়ে তুলতে পারবো না, বা আমার স্বেচ্ছাসেবীদেরকে বা সহকর্মীদেরকে কাজ বুঝাতে পারবো না। এই ব্যাপারে তাদেরকে দক্ষ করে তোলা হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা যারা তরুণ সমাজ আছি, আমাদের ভবিষ্যৎ জীবনে বিভিন্ন বিভিন্ন বিষয় প্রয়োজন পড়ে, যেমন কমিউনিকেশন, তারপর নেটওয়ার্কিং, তারপর মানুষের সাথে মানুষকে কিভাবে কনভিন্স করবো, তাদের সাথে কথা বলতে হবে কিভাবে, এই বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের কিন্তু অভিজ্ঞতা দরকার। বর্তমান স্কুল কলেজে পড়াকালীন কিন্তু আমরা পাঠ্য বইয়ের বাইরে কিন্তু বেশি কিছু শেখার সুযোগ পাই না অতটা বর্তমানে। তো আমাদের মেন প্রধান লক্ষ্য ছিল যেটা, যে এই তরুণ সমাজকে কিছু জানানো বা শেখানো। তো আমাদের মতে আমাদের যে ভলেন্টিয়ার যারা আছে, আমাদের প্রধান উদ্যোগ মানে ফোকাস যেটা ছিল, যে আমাদের ভলেন্টিয়ারদেরকে আমরা শিখাবো, বাইরে এটা করবো না। কিন্তু পরবর্তীতে যে ইয়ে করি, যে আমাদের ভলেন্টিয়াররা যদি শিখতে পারে, সেক্ষেত্রে বাইরের তরুণরাও তো শিখতে পারবে কিছু, তাদেরও শেখা দরকার। তো সেই হিসেবে আমরা এটি পাবলিকলি আয়োজন করি। তো এখন পর্যন্ত খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা, বিভিন্ন জন বিভিন্ন ভাবে কমেন্ট করছে, ফেসবুক পেজে জানাচ্ছে যে এই আয়োজনটা 10 করবেন না করে আর একটু বড় করা হোক, আরো অতিথি আনা হোক, মানে
বেশ কিছু তারা শিখতে পারছে। বাহ, অনেক শুভকামনা এই অনুষ্ঠানটির জন্য। আহ, এই ফাউন্ডেশনে যুব সমাজের কতটা অ্যাক্টিভ রেখেছে বা কতটা অ্যাক্টিভ রাখছে? অবশ্যই আমি আপনাদের অনেকগুলি কাজের কথা বলছিলেন আপনারা, আমি আরেকটু বলবো যে স্টুডেন্টদেরকে, যুবকদেরকে, যুব সমাজটাকে কতটা অ্যাক্টিভ রাখছে মনে করেন? যেটা আমরা তো জানি এখন অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে মাদক নিয়ে, সোশ্যাল মিডিয়াতে নিয়ে, তো এই আদার অ্যাক্টিভিটিস গুলিতে কতটা অ্যাক্টিভ রাখছে? এই ক্ষেত্রে ভাই বলা যায় কি যে আমরা যেটা দেখেছি যে তরুণ সমাজ দেখা কলেজ লাইফটা ক্রস করার পরে বা কলেজ লাইফে থাকাকালীনই মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এরপরে মানে খেলাধুলার স্কোপটা খুব কমে গেছে বাংলাদেশে বর্তমানে, বিশেষ করে ঢাকা শহরের ক্ষেত্রে খেলাধুলার স্কোপটা নাই বললেই চলে, মাঠগুলো নেই। তো সেই সুবাদে আমাদের মানে তরুণদেরকে কোনো ভালো দিকে ব্যস্ত রাখার জন্যই এই সেবামূলক মানে সংস্থাগুলোর থেকে কাজ করা। আমাদেরও লক্ষ্য ছিল এটা যে আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে একসাথে যদি কাজ করতে পারি, এইখানে যদি মানে সবাই কিন্তু একটা বিনোদন চায়, যে আমি যেখানে কাজ করে একটু মজা পাবো বা যে কাজটা করে আমি একটু বিনোদন পাবো, আমি সেটা সবাই কিন্তু সেটার পিছনেই দৌড়ে থাকে। তো সেই হিসেবে আমরা মানুষ কেউ যাতে অবসাদে না ভোগে, সেই জন্য এই মানে সংস্থার সাথে সকলকে কাজ করতে ডাকা। বেশ ভালো সাড়া পেয়েছি, বন্ধু বান্ধবরা এসেছে, কাজ করেছে। খালি শুধুমাত্র যে আমাদের ফ্রেন্ড সার্কেল তা না, বাইরের থেকেও ছোট স্কুল কলেজের মানে আমাদের যে ছোট ভাই বোন যারা আছে তারা আসছে, সিনিয়ররা আসছে, কাজ করছে। এছাড়াও আমরা যেটা করে থাকি মানে তরুণদের জন্য আরো যেমন ফটোগ্রাফি এক্সিবিশন, একটা বর্তমানে কিন্তু তরুণ সমাজের কাছে ফটোগ্রাফিটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সংস্থা থেকে অলরেডি দুটো আয়োজন করেছি তরুণদের নিয়ে, যে ফটোডি কার্নিভাল নামে, এটা দৃক গ্যালারিতে করেছিলাম আমরা 2018 এবং 2019 সালে। এখানে এর মাধ্যমেও কিন্তু তরুণদেরকে বা যুব সমাজকে ব্যস্ত রাখা যাচ্ছে। এরকম আমাদের সেবামূলক কাজের পাশাপাশি তো তরুণ এবং যুবকদেরকে নিয়েও বিভিন্ন আয়োজন করে থাকি আমরা। বাহ, ভালো, খুবই ভালো। কারণ ছবি একটা মানুষের আম, মনকে পরিবর্তন করে ফেলে। হ্যাঁ, যখন যদি এই ফটোগ্রাফিটার সাথে যুক্ত হয়ে যায়, তখন হয় কি এই ছবিটা মানুষের মনকে একেবারে পাল্টে ফেলে। তো আমার মনে হয় যে এই এই প্রজেক্টগুলি আপনাদের অনেক কাজে দিবে। আহ, এই বাইরে এটা কি শুধু ঢাকা কেন্দ্রিক ছিল নাকি ওভারঅল বাংলাদেশ, সারা বাংলাদেশে ছিল? না ভাই, আমাদের হচ্ছে গিয়ে সমগ্র বাংলাদেশ ব্যাপী জাতীয় পর্যায়ে প্রোগ্রামটি ছিল। তো সমগ্র বাংলাদেশ থেকে বিভিন্ন ভার্সিটি থেকে, কলেজ থেকে, এমনি নর্মাল ফ্রিল্যান্সার ফটোগ্রাফার যারা আছে তারাও আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছিল। এবং সকল ছবি যাচাই বাছাই করার পরে আমরা এক কিছু মানে বাছাই করা সেরা ছবিগুলোকে নিয়েই এক্সিবিশন করেছিলাম 3 দিনের। ওই এক্সিবিশনে মোট কতগুলি ছবি ছিল? ছবি প্রথম যেটা করি আমরা 2018 সালে, সেইটাতে সেই এক্সিবিশনে আমাদের ছবি জমা পড়েছিল প্রায় 900-র কাছাকাছি, এবং আমরা এক্সিবিশনে আনি প্রায় 150 ছবি। আর পরবর্তী যে আয়োজন করি 2019 সালে, সেই 2019 সালের আয়োজনে আমাদের ছবি আসে প্রায় 2000-এর কাছাকাছি, এবং আমরা সেখানে প্রায় 85টি ছবি এক্সিবিশনে উঠাই। অন্যদের, আপনাদের বয়সী অন্যদের ইন্সপিরেশনের জন্য কিছু বলেন। আমাদের বয়সে অন্যদের ইন্সপিরেশনের ক্ষেত্রে হচ্ছে বর্তমানে এমনিতেই তরুণ সমাজ এই কাজের প্রতি এগিয়ে আসছে। আমরা বলবো না শুধু এই কাজের প্রতি, নিজের মনে যেটা ভালো লাগে, যে কাজটা করে আমি আনন্দ পাই, সেই কাজটা করা দরকার। হাজার পড়াশোনার চাপ থাকবে, বিভিন্ন ইয়ে থাকবে, একটা জিনিস কি পড়াশোনা করতে গেলে সারাদিন যদি পড়াশোনা করি তাহলে কিন্তু আমার বাইরের নলেজ গুলা থাকছে না, সাধারণ জ্ঞান মানে বাইরের পরিস্থিতি সম্পর্কে তেমন একটা জানা থাকছে না। এই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্য, মানুষের সাথে মেশার জন্য, আরো মানে পড়াশোনার বাইরে, পাঠ্যপুস্তকের বাইরে আরো বেশি কিছু শেখার সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু অন্যান্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো করা হয়ে থাকে, যেমন ডিবেট, ছবি আঁকা, ছবি তোলা, তারপরে এরকম স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করা। তারপরে আপনার যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলো কিন্তু মানুষকে অনেক ইয়ে করছে, ইন্সপিরেশন দিচ্ছে। যেমন বর্তমানে ক্রিকেটের ক্ষেত্রে সাকিব আল হাসান, তামিম ইকবালকে দেখে কিন্তু অসংখ্য তরুণ বর্তমানে ক্রিকেটটাকেই তাদের স্বপ্ন হিসেবে বেছে নিয়ে কিন্তু সেই হিসেবে কাজ করে যাচ্ছে। তো তরুণদের কাছে, আমাদের বয়সী যারা আছে, তরুণ যারা আছে, তাদের কাছে আমার এটুকুই কথা যে যেটা মন চায়, পড়াশোনার সাথে যেটা মন থেকে চাবে সেটার পিছনে সময় দেন, সেটা নিয়ে কাজ করে, দেখবেন যে একসাথে পড়াশোনার পাশাপাশি আরো বেশি কিছু শিখতে পারছেন, আপনার নেটওয়ার্কটা আরো বড় হচ্ছে, যা আপনার ভবিষ্যৎ জীবনে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
ওয়াসিফ, আপনি আমাদের কিছু যোগ করতে চান ফাহিমের সাথে? জি সালমান ভাইয়ের মতো আমিও সেম বলবো যে যেই কাজের প্রতি আগ্রহ থাকে, মানুষের জন্য কাজ করতে লাগবে অবশ্য তেমন না। স্পোর্টস বা অনেকের অনেক প্যাশন থাকে, ফটোগ্রাফি, অনেকের অনেক শখ থাকে। সো ওইটার প্রতি আর মাদক থেকে দূরে রাখার জন্য অবশ্যই আমার মনে হয় যে খেলাধুলা, এক্সট্রা ক্যারিকুলাম যেগুলো আছে ওগুলো অবশ্যই দরকার। স্পোর্টস অথবা যে ফটোগ্রাফি। আর আমাদের মতো অর্গানাইজেশনের সাথে কাজ করতে চাইলে মানে আসলে কি সবাই শুরু করতে পারে না। আমি অনেকেই আমার সাথে এই ব্যাপারে কথা বলছি যে আমি কাজ করতে ইচ্ছুক কিন্তু শুরু করতে পারতেছি না। ফার্স্ট অফ অল তাদেরকে একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে হবে, তাদের সাথে কাজ করে এক্সপিরিয়েন্স গেদার করতে হবে, কাজ শিখতে হবে। অবশ্য আমরা একটা ফাউন্ডেশনের সাথে কাজ করে শুধু কাজ শিখি না, আমরা কিন্তু একটা মানে একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো সবকিছু একবারে শিখে তখন যদি নিজে নিজে থেকে কাজটা শুরু করা যায়, এটা অনেক ভালো। আমার কাছে অনেক এরকম প্রশ্ন আছে যে আমরা কাজ শুরু করব কিন্তু সাহস পাচ্ছি না। আমরা কিছু ফ্রেন্ডরা মিলে, যে আমাদের ফাউন্ডেশন যেভাবে আমাদের সামন ভাইরা কিছু ফ্রেন্ডরা মিলে একটা খুলছে, ফেসবুক পেজ খুলে একটা চ্যারিটি খুলছে। তো এখন আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ফাউন্ডেশন হয়ে গেছে। তো এইভাবেই ছোট থেকে আস্তে আস্তে জিনিসগুলো বড় হয়। সো আগে শুরু করতে লাগবে, সাহস নিয়ে শুরু করতে হবে, দেন আল্লাহর রহমতে অনেক কিছু করা যাবে। ওয়াসিফ, আপনার ইন্সপায়ার কে? কেন কেন মনে হলো যে এরকম সোশ্যাল কাজ করতে হবে? না, আমার কোনো ইন্সপিরেশন নাই। আমি নিজে থেকেই, আমার অনেক আগে থেকেই মানুষের জন্য, নিজের জন্য কাজ করতে অনেক ভালো লাগে। আমি স্পোর্টস, আমি অনেক অনেক ইয়াতে যুক্ত আছি, বাট আমি কাজ করি, আমি সব জায়গায় কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ফাইন, আপনার আমি ইন্সপায়ার? নিজের জন্য কাজ করি আমি। আপনার? আমার ইন্সপিরেশন ভাই বলতে গেলে আমার ইন্সপিরেশন হচ্ছে আমার দাদা এবং আমার আব্বু। আমার দাদা হচ্ছে ভারতবর্ষের একজন সমাজসেবক, যার জীবনী বর্তমানে ঢাকা ভার্সিটির সমাজ কল্যাণ বিভাগে বিএ এবং এমএ তে পাঠ্যপুস্তকের করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। আর তার জীবনী হচ্ছে বাংলা একাডেমিতে রয়েছে, সেখানে করলে তার সৈয়দ আব্দুর রব নাম, তার জীবনী করা যাবে। দুদিন হচ্ছে তার 117তম জন্মবার্ষিকী চলে গেল। উনি ভারতবর্ষে করলো খাদেমুল ইনসান নামে একটি সংগঠন পরিচালনা করে এসেছেন, এবং সেই সংগঠনের পরিসীমা শুধুমাত্র যে একটি দেশ কেন্দ্রিক তা ছিল না। সে সময় তো বাংলাদেশ একটা বিশাল অংশ ছিল বাংলা হিসাবে। তো তখন সে শুধুমাত্র বাংলাকে নিয়ে নয়, উড়িষ্যা সহ পুরো ভারতবর্ষে সমগ্র ব্যাপী সে কাজ করেছে, এবং তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত, এবং ভারতের উড়িষ্যা তৎকালীন যে তাদের যে প্রদেশের যে প্রধান ছিলেন, তার দ্বারা একটি তরবারি উপহার পান। সেই দাদার দ্বারাই সমাজ সেবার প্রতি আমার ইন্সপিরেশন। আর আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি 1971 সালে খুবই অল্প বয়সে, আমাদের সমবয়স থাকলেন এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তো এইখান থেকে মূলত আমার এই কাজের প্রতি ইন্সপিরেশন। অনেক সালাম দিবেন আপনার বাবাকে আমাদের তরফ থেকে। আর অবশ্যই সে আসলে গর্ব করে নিশ্চয়ই আপনাকে দেখে। ওয়াসিফ, আপনার এই যে পড়াশোনার ব্যাঘাত ঘটে না, বা বাসা থেকে চাপ দেয় না যে এই পড়াশোনা বা পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটে কিনা, বা বাসা থেকে কোনো চাপ আসে কিনা যে এইগুলি এঙ্গেজ আছো, তোমার তো পড়াশোনা ডিস্টার্ব হতে পারে, এই জাতীয় কিছু? না, আসলে এসব কাজে সবারই ফ্যামিলি একটু প্রথমে দিতে চায় না। আমার ফ্যামিলিও সেম, বাট এখন আমি আলহামদুলিল্লাহ সাপোর্ট পাই। আমি আসলে যুক্ত হই এসএসসির এক্সামের একবারে ঠিক পরে থেকেই, এক্সাম শুরু হয় সাথে সাথে আমি ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে যাই। আর ভাইয়াদের সাথে পরিচয় আমার আরো অনেক আগে থেকেই। সো আমি আর কি এসএসসি টা কমপ্লিট করার পরে তারপর আমি যুক্ত হয়েছি। হ্যাঁ, প্রথম বা কলেজে ওঠার পরে একটু পড়াশোনার পাশাপাশি কাজের একটু প্রেশার, দুইটা মিলে একটু হিমশিম খাইছি, বাট আমি লাস্টে কভার করে নিতে পারছি। আর ফ্যামিলি, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি এখন অনেক সাপোর্ট দেয়। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমাদের ফাউন্ডেশনের সিনিয়র যে ভাইয়ারা আছে, তারা আমাকে অনেক সাপোর্ট দেয় এসব কাজে। অবশ্য পড়ালেখা আমি একদিকে রাখি, আর আমার অন্য কাজ, খেলাধুলা, আমি ফাউন্ডেশনের কাজ আলাদা আলাদা রাখি। দুইটা মিলে আমাকে চলতে হয়। বাহ, ঠিক একদমই তাই, আমাদের দুটোই সমভাবে করতে হবে, পড়াশোনাটাও জরুরি। এবার একটু একটু জানতে চাইবো যে অন্যরা যদি কেউ আপনাদের সাথে যুক্ত হতে চায়, আপনাদের সংগঠনের সাথে যুক্ত হতে চায়, সেটা কিভাবে হবে, সেই প্রসেসিংটা যদি একটু বলেন প্লিজ।
রাফাত যেহেতু এটার দায়িত্বে আছে, আমি রাফাতকে বলবো এই প্রশ্নটা জবাব দেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ, আমাদের ফেসবুকে পেজ আছে গন্তব্য ইউথ ফাউন্ডেশন, সাথে আমাদের পাবলিক গ্রুপও আছে গন্তব্য ইউথ ফাউন্ডেশন নামে। সেখানে জয়েন করার পর আমাদের পোস্টটা পিন করা আছে, একবার উপরে আছে আমাদের ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট যে পোস্টটা, সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে আমরা তাদের সাথে যোগাযোগ করে আমরা অফিসিয়াল ভাবে তাদেরকে অ্যাড করে দিব। তো যে কেউ এখন চাইলে যুক্ত হতে পারবে। এখন আপাতত ফর্মটা ওপেন আছে সবার জন্য। আমরা 24 জুলাই পর্যন্ত আমরা ভলেন্টিয়ার নিব, এরপর আমরা আপাতত কিছুদিনের জন্য অফ রাখবো। এখন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে, আমাদের পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে সেখানে যোগাযোগ করতে পারবে, অথবা যে ফর্মটা দেওয়া আছে পোস্টে আমার নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের প্রেসিডেন্ট ভাইয়ের নাম্বার দেওয়া আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যুক্ত হতে পারবে। সবাইকে ওয়েলকাম। ফাইন, কিছু যোগ করতে চান সাথে? এখানে ভাই আমি একটু যুক্ত করতে চাই। জি ভাই, আমি এখানে সামান্য যুক্ত করতে চাই। আমরা বছরে হচ্ছে দুবার স্বেচ্ছাসেবী নিয়ে থাকি। প্রথমবার যেটা নিয়ে থাকি সেটাই হচ্ছে মূলত বেশি গুরুত্ব দেওয়া হয়, এখানে বেশি স্বেচ্ছাসেবী নেওয়া হয়ে থাকে। সেটা হচ্ছে যে বর্তমান সময়টা, এটা হচ্ছে আপনার শবে বরাতের পর পর, মানে রমজান মাসের পূর্বে থেকে ওপেন করে দেওয়া হয়। এবং আমরা নর্মালি যে এই যে বর্তমান সময় 2 মাসের মতো রানিং রাখি। কিন্তু সাধারণত অন্যান্য বছর দেখা যায় যে আমরা রোজার আগে পূর্বেই এই নিবন্ধনটা শুরু করি, এবং ঈদের পর পরই আমরা এটা বন্ধ করে দিয়ে থাকি। আর আরেকটা যেটা নিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের বছরের শেষে নভেম্বর ডিসেম্বর মাসে, এই সময় আমরা আরেকবার স্বেচ্ছাসেবী নিয়ে থাকি। এই দুবার আমরা স্বেচ্ছাসেবী নেওয়ার ক্ষেত্রে নিবন্ধনের পর মানে তাদের বায়োডাটা দেখে সম্পূর্ণ একটা মানে প্রাতিষ্ঠানিক ভাবে পরিচিতির মাধ্যমে তারপরে স্বেচ্ছাসেবী যুক্ত করা হয়ে থাকে সংগঠনে। একটা প্রশ্ন আমার শুরুর দিকে করার কথা ছিল, কিন্তু আমি গুলিয়ে ফেলেছি। গন্তব্য কেন নামটা দেওয়া হলো? গন্তব্য ইউথ ফাউন্ডেশন আমরা বুঝেছি, গন্তব্য কেন আসলো? গন্তব্যের যাত্রা শুরু হয়, যেটা শুরুতেই বলে নিয়েছিলাম, 2015 সালের 24শে জুলাই। সে সময় আমাদের যাত্রাটা শুরু হয়েছিল একটা ছোট ইনফিনিটি নাম দিয়ে। যে সেই সময় নাম আমাদের মাথায় ছিল না, বয়স খুবই কম ছিল, তো আমরা ইনফিনিটি নাম দিয়ে জাস্ট ফেসবুক একটা গ্রুপ খুলে কথা বলতে থাকি। তো এর পরবর্তীতে এসে আমাদের একটা নাম লাগবে, ফেসবুক পেজ খুলবে, একটা নাম দরকার। নাম ছাড়া মানে পরিচয় নাই, পরিচয় করতে হলে একটা নাম দরকার। তো এই নামটা হতে হবে একটু ভিন্ন সবার থেকে। তো কিভাবে ইয়ে করা যায় এটা নিয়ে আমাদের গল্প, মানে সবাই মিলে ডিসকাস করি। সেই সময় আমার মাথায়, আমি সবার কাছে তুলে ধরি যে গন্তব্য নামটা দিই। তো মোটামুটি সবাই সমর্থন করে, কিন্তু সবাই জানতে চায় যে গন্তব্য কেন, এই নামটা দেওয়ার পিছনে রহস্যটা কি। তো সেই সময় যেটা বলি যে মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবনে একটা লক্ষ্য আছে, একটা গন্তব্য আছে, যে আমি এই যে এই কাজটা করতে চাই। যেমন পড়াশোনার পর আমি চাকরি করব, প্রতিষ্ঠিত হব, এটা কিন্তু সকলেরই গন্তব্য। এইরকমই আমাদের এই সংগঠনের যে গন্তব্য, যেটা আসল গন্তব্য, সেটা হচ্ছে মানুষের মুখের হাসি। মানুষকে সহায়তা পৌঁছে দেওয়ার পর তার মুখে যে একটি অমূল্যবান হাসি দেখা যায়, এই হাসিটাই হচ্ছে আমাদের গন্তব্য। এই পরিপ্রেক্ষিতেই আমাদের সংগঠনের নাম গন্তব্য করা, এবং পরবর্তীতে ফাউন্ডেশন যুক্ত করা হয়। এবং বর্তমানে যেহেতু আমরা বাংলাদেশ সরকার কর্তৃক যুব উন্নয়নের অধীনে নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছি, তো সেই জন্য আমাদের নামের সাথে ইউথ যুক্ত করতে হয়েছে। এই জন্য আমাদের সংগঠনের বর্তমান নাম হচ্ছে গন্তব্য ইউথ ফাউন্ডেশন। বাহ, অবশ্যই যুবকরাই তো আসলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। একটু ভিন্ন ভাবে আসি। আপনারা জানি যে আপনারা এর আগে ফটোগ্রাফির ব্যাপারে বেশি আগ্রহ দেখিয়েছিলেন। আপনাদের ভিতরে ফটোগ্রাফি কি করেন? আমার প্রশ্ন শুনতে পেরেছেন? না ভাই, হ্যালো, প্রশ্নটা আরেকবার একটু করে। আপনারা এর আগে একটা ফটোগ্রাফির এক্সিবিশনের হ্যালো, আয়োজন করেছিলেন। আপনাদের ভিতরে ফটোগ্রাফি কে করেন? ছবি কে তোলেন? আমার করা হয় না। টুকটাক ফোন দিয়ে ন্যাচারাল ছবি তোলা হয়, বাট প্রফেশনালি না। ফাহিম, আপনি? আমি ভাই হয়নি, আমার সম্ভবত নেটওয়ার্কের সমস্যা করছে। আরেকবার যদি একটু বলতেন। ফাহিম, শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই, এখন শুনতে পাচ্ছি। বলছিলাম যে আপনাদের ভিতরে ছবি কে তোলেন, ফটোগ্রাফি কে করেন? ফটোগ্রাফি হচ্ছে, ফটোগ্রাফির জন্য আমাদের আলাদা ইয়ে আছে, স্বেচ্ছাসেবী আছে। মূলত আমাদের ওই হিসেবে নেই, আমার মোটামুটি শখ আছে মোবাইল ফটোগ্রাফি করার, এই হিসেবে ছবি তুলে থাকি ছোট। আচ্ছা, ফটোগ্রাফি নিয়ে কোনো পরিকল্পনা আছে, বা ছবি তোলা দিয়ে এই কোনো পরিকল্পনা বা কোনো প্রজেক্ট?
আমি একটা উদাহরণ দেখাই দিচ্ছি যে ছবি তুলে আপনি বলছিলেন যে দ্রিকের কথা বলছিলেন, দ্রিকের কিন্তু জানেন কিনা জানি না, দ্রিক কিন্তু অনেক আগে বাচ্চাদেরকে ছবি তোলা শেখাতো। হ্যাঁ, এখন ওদের অবশ্য সেই প্রজেক্টটা নেই। এই কারণ তাদের উদ্দেশ্যটা ছিল যে বাচ্চাদের দৃষ্টিভঙ্গি থেকে সমাজটাকে দেখা। এটা একটা বিশাল পরিবর্তন তারা করতে পেরেছিল ব্রিক এবং ইউনিসেফ একসাথে। এবং এবার গত 2016 সালে রোহিঙ্গা ক্যাম্পেও তারা করেছে যে বাচ্চাদের দৃষ্টিভঙ্গি থেকে ছবি তোলা এবং সেটা নিয়ে এক্সিবিশন করা, বাচ্চারা সেটা নিয়ে কি ভাবছে সেটা নিয়ে একটা পরিবর্তন কিন্তু আসছে। রোহিঙ্গা ক্যাম্পে একটা ভালো পরিবর্তন আসছে। এছাড়া আমি নিজে ছবি তুলি, আমি ফটোগ্রাফার। আমি গত 2018 সালে রোমে একটা প্রজেক্টে কাজ করেছিলাম ইয়ের সাথে, অ্যামনেস্টির সাথে। আমি অ্যামনেস্টির সাথে কাজ করি। সেখানে যারা ব্রেন গ্রোথ কম, সেই ধরনের যারা ধরুন আমাদের বয়সী দেখতে, কিন্তু তাদের চিন্তা ভাবনাটা এখনো 10-12 বছরে থেমে আছে, এদেরকে আমি এবং আমার একজন পাওলো নামে এক ফটোগ্রাফার বন্ধু আছে, ও আর আমি দুজন ওদেরকে ফটোগ্রাফি শিখাতাম এবং সেই ওদেরকে ক্যামেরা দিয়ে ছেড়ে দিতাম, ওরা ছবি তুলতো। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা তো হাইটে অনেক বড়, 35 বছরের একটা মানুষ তো হাইটে অনেক বড়, কিন্তু মানসিকতা এখনো পর্যন্ত বাচ্চা। হ্যাঁ, আমাদের যদি সবার সেই বাচ্চা মানসিকতা থাকতো আসলে তাহলে পৃথিবীটাই ভিন্ন হয়ে যেত, আসলে এত অন্যরকম একটা পৃথিবী হতো। তো এই এরকম হাইটে বড়, গ্রোথে বড়, কিন্তু মানসিকতা হচ্ছে ছোট। মানসিকতাটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গিটা কি, সে কি ধরনের চিন্তা করে, সে কিভাবে সমাজটাকে দেখে, সেইটাকে বোঝার জন্যই তাদেরকে ক্যামেরা দিয়ে দিয়েছিলাম ছবি তোলার জন্য। এবং আমার কাছে এখন নেই, না তাহলে দেখাতে পারতাম। এবং তাদের রেজাল্টটা অসাধারণ আসছিল। এই ছবিগুলি রোমের বিভিন্ন মেট্রো স্টেশনে এক্সিবিশন করা হয়েছিল এবং এইটা দিয়ে একটা ভীষণ পরিবর্তন আসছে মানুষের মনের ভিতরে। তাদের এই যারা একটু যারা ব্রেন প্রতিবন্ধী বলবো, তাদের যারা সত্যিকারে পারফেক্টলি বোঝে সমাজটাকে, পৃথিবীটাকে, সেই মানুষগুলির কাছাকাছি অন্তত যারা এক্সিবিশনটা দেখেছে তারা যেতে পারছে। এই জাতীয় কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? এই ছবি দিয়ে কোনো পরিবর্তন তৈরি করার ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? জি ভাই, আসলে আয়োজনটা শুরুর ক্ষেত্রে এরকম একটু পরিকল্পনা ছিল যে আমাদের নর্মালি কিন্তু ছবি ফটোগ্রাফি এক্সিবিশন শেষে একটা সেশন রাখা হয়, যেখানে ফটোগ্রাফি নিয়ে একটা সেশন করা হয়, যে কিভাবে ইয়ে করা হবে, ভুল ত্রুটি এগুলো ধরিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে যারা অংশগ্রহণ করছে তাদের ক্ষেত্রে। কিন্তু আমাদের এই আয়োজনের বাইরে যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে পথ শিশুদেরকে নিয়ে, যে তারা কিন্তু হাতে ক্যামেরা পায় না বা কিছু পায় না, তাদের কিন্তু চিন্তাধারাটা কিরকম এই জিনিসটা আমাদের খুব দেখার ইচ্ছা ছিল। বিভিন্ন কারণবশত এবং মানে পর্যাপ্ত সময় না থাকার বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা এই আয়োজনটা করতে পারিনি। তবে ইচ্ছা আসে যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে 2021 সালের দিক নাগাদ যদি আমরা পুনরায় আয়োজন করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এবার আয়োজনে এটা যুক্ত করব যে পথ শিশুদের দ্বারা নিয়ে বিভিন্ন ফটোগ্রাফি করা, তাদের হাতে ক্যামেরা বা মোবাইল তুলে দিয়ে তারা কিভাবে তুলছে, সমাজ পরিবেশটাকে তারা কিভাবে দেখছে, সেই ছবিগুলো দেখে আমরা এক্সিবিশনে নর্মাল সাধারণ যে ছবিগুলো সিলেক্ট হবে তার সাথে এরকম কিছু ছবি এক্সিবিশনে তুলবো। অনেক শুভকামনা সেই জন্য, এবং আমি আপনাদের সাথে আছি সেটার জন্য। আমরা শেষ করব, আপনাদেরকে আর কিছু বলতে চান আমাদের সবারকে, যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরকে? জি ভাই, অবশ্যই যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে এতক্ষণ সময় দিয়ে কথাগুলো শোনার জন্য। আর অবশ্যই ধন্যবাদ জানাবো এবি 71 টিভিকে, যে এত সুন্দর একটি আয়োজনে আমাদের কথা বলার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এবং আশা করব ভবিষ্যতে এরকম বিভিন্ন ভাবে আমাদের সাথে যোগাযোগ থাকবে। আর এবি 71 টিভির সাথে বলতে গেলে পরিচয় অনেক আগে থেকে, প্রায় 2018 থেকে আমাদের এবি 71 টিভির সাথে পরিচয়। এটা হচ্ছে আমাদের সাথে স্বেচ্ছাসেবী যে কাজ করেছে বর্তমান ঢাকা কলেজ আপনাদের যে প্রতিনিধি আছে, সে প্রায় স্বেচ্ছাসেবী আমাদের সংগঠন নিয়ে বিভিন্ন আয়োজন সম্পর্কে আপনাদের প্রতিবেদন প্রকাশ করে থাকে। এছাড়াও সেখান থেকে মূলত এই আয়োজনের সম্পর্কে জানা এবং এখানে এসে কথা বলতে পেরে আসলেই ভালো লাগছে। আপনি কিছু বলবেন? জি 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 হ্যাঁ, প্রথমত আপনাকে ধন্যবাদ, এবি 71 টিভিকেও ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। আসলে আপনাদের মাধ্যমে আমরা মেসেজ গুলা সবার কাছে পৌঁছাতে পারি, আমাদের যে কাজগুলা
আর তারা যে কিভাবে কাজ করবে, কিভাবে কি করলে ভালো হবে, আপনাদের মাধ্যমে আসলে আমরা তাদেরকে একটা মেসেজ পৌঁছাতে পারি। তো এটা তাদের অনেক বড় হেল্প হয়। তো আপনাদের প্রথমত ধন্যবাদ। আর যারা হলো এভাবে কাজ করতে চান আমাদের সাথে, আমি তো বলে দিলাম, আমরা ফর্ম ফিল আপ করে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নিব। আমাদের সাথে কাজ করেন, দেশের জন্য কাজ করেন, নিজের জন্য কাজ করেন, ইনশাল্লাহ অনেক ভালো। আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ AB71 এর পক্ষ থেকে, আপনাদের মতো গুণী মানুষদেরকে আমরা আমাদের সাথে রাখতে পেরেছি এবং আনতে পেরেছি, সেই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। জি, আপনাদেরকে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ। দাদা। আপনারা যে কেউ আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমাদের সাথে কথা বলতে চাইলে যোগাযোগ করুন আমাদের ফেসবুক ইনবক্সে। আজ এ পর্যন্তই। আপনার সুরক্ষা আপনার হাতে, তাই আপনি নিজে সুস্থ থাকতে এবং আপনার আপনজনকে সুস্থ থাকতে নিরাপদে থাকুন, যতটুকু সম্ভব ঘরে থাকুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।